র্যান্ডম বায়োকেমিস্ট্রি আলোচনা করি একটু। আমি মানে আমার আমার এখন যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা থেকে যে কোনো একটা টপিক থেকে এই জায়গায় ওই জায়গায় কোন জায়গায় চলে যাওয়া, ওই জায়গায় একটু যেতে চাই। যেমন আমি একটা টপিক সর্বপ্রথম যেটা আছে এটা নিয়ে আলোচনা করি, যেমন সলিউশন। এটা নিয়ে কত কোশ্চেন আসছে, এটা নিয়ে আমি একদম অর্ধেক বই 20-30 মিনিট বলতে পারবো না। দেখা যাক সলিউশন, যেমন সলিউশনের ডেফিনেশনকে, যে সলিউশনে যে হোমোজেনাস মিক্সচার অফ টু অর মোর সাবস্টেন্সেস ডিস্ট্রিবিউটেড ইউনিফর্মলি অ্যামাং ইচ আদার। এখন এখান থেকে প্রশ্ন আসতে পারে যে সলিউশনের মধ্যে কি থাকে, মেইনলি কি থাকে। মেইনলি থাকে সলিউট আর সলভেন্ট, সলিউট আর কি সলভেন্ট। এখন প্রশ্ন আসতে পারে সলিউট কি আর সলভেন্ট কি, আর সলিউট বেশি থাকে নাকি সলভেন্ট বেশি থাকে, একটা সলিউশনে কোনটা বেশি থাকে। সলিউট আর সলভেন্ট এই দুইটার মধ্যে সলভেন্ট হচ্ছে, মনে করো আমি যদি একটা সলিউশন বানাই, যে একটা সলিউশন যদি বলি যে সোডিয়াম ক্লোরাইডের একটা সলিউশন বানাইলাম, 0.9% সোডিয়াম ক্লোরাইডের একটা সলিউশন বানাইছি, ঠিক আছে। এটা এটা কিন্তু নর্মাল স্যালাইন, ঠিক আছে, নর্মাল স্যালাইনের একটা সলিউশন। তো এই সলিউশনটার মধ্যে যে সোডিয়াম ক্লোরাইড আমরা দিলাম, যে ওয়াটারের মধ্যে 100 গ্রাম ওয়াটারের মধ্যে যে আমরা 0.9 গ্রাম, আমরা 100 ml ওয়াটার, 100 ml ওয়াটারের মধ্যে 0.9 গ্রাম যে সলিউশনটা দিলাম, যে সোডিয়াম ক্লোরাইডটা দিলাম, এই সোডিয়াম ক্লোরাইডটা হচ্ছে সলিউট, আর এই যে 100 গ্রাম পানি এটা হচ্ছে সলভেন্ট। সলভেন্ট হচ্ছে যেখানে আমরা দ্রবীভূত মানে সলিউটকে যেখানে আমরা মিশাবো সেটাই হচ্ছে সলভেন্ট, ঠিক আছে। এটা হচ্ছে সলিউট আর সলভেন্টের মধ্যে মানে জিনিসটা। এখন সলিউশন তো আমরা বুঝলাম, সলিউটের মধ্যে কী থাকে এটাও আমরা বুঝলাম। এখন সলিউশনের ক্লাসিফিকেশন আমরা করতে পারি। সলিউশনের ক্লাসিফিকেশন কেমন করব, সলিউশনকে আমরা কয়েকভাবে আর কি ক্লাসিফিকেশন করতে পারি। তার মধ্যে হচ্ছে অন দ্য বেসিস অফ কনসেন্ট্রেশন, অন দ্য বেসিস অফ সেল মেমব্রেন পারমিয়াবিলিটি, আর একটা হচ্ছে অন দ্য বেসিস অফ টনিসিটির উপরে ভিত্তি করে, এটার উপর ভিত্তি করেও আমরা সলিউশনকে আমরা ক্লাসিফাই করতে পারবো। তো এই যে কনসেন্ট্রেশন বললাম, এই কনসেন্ট্রেশনের উপরে যে ভিত্তি করে এটা আবার হচ্ছে আমরা দুই ভাগে ভাগ করতে পারি কনসেন্ট্রেশন। একটা হচ্ছে স্ট্যান্ডার্ড আর একটা হচ্ছে নন স্ট্যান্ডার্ড। স্ট্যান্ডার্ডকে আমরা আবার ভাগ করতে পারি, নন স্ট্যান্ডার্ডকে আমরা আবার ভাগ করতে পারি। নন স্ট্যান্ডার্ডকে আমরা বলতে পারি স্যাচুরেটেড, সুপার স্যাচুরেটেড আর হচ্ছে আনস্যাচুরেটেড। আর স্ট্যান্ডার্ডকে আমরা বলতে পারি হচ্ছে নর্মাল স্যালাইনকে স্ট্যান্ডার্ড সলিউশন বলতে পারি, আমরা মোলার সলিউশনকে স্ট্যান্ডার্ড বলতে পারি, মোলালকেও বলতে পারি, ঠিক আছে। এগুলো হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড সলিউশন। আরও আছে স্ট্যান্ডার্ড সলিউশন, যেমন W/W পার্সেন্ট, তারপরে W/V, হ্যাঁ, পার্সেন্ট বা V/V, এটাও কিন্তু স্ট্যান্ডার্ড সলিউশনের মধ্যে পড়ে। তো এখান থেকে আমরা যদি আরেকটু মানে বোঝার চেষ্টা করি যে নন স্ট্যান্ডার্ড যে বললাম, নন স্ট্যান্ডার্ডেড স্যাচুরেটেড, সুপার স্যাচুরেটেড আর আনস্যাচুরেটেডটা কি। স্যাচুরেটেড মানে এটা মানে যে দ্রব আর দ্রাবক, মানে কি বলে যে সলিউট আর সলভেন্ট আর কি একবারে সম্পূর্ণরূপে ভালোভাবেই মিশে গেছে। যতটুকু দিছি মনে করেন হচ্ছে 0.9 গ্রাম যে আমি সোডিয়াম ক্লোরাইড দিলাম 100 ml পানিতে, তো এটা আর কি মানে সঠিকভাবে আর কি মিশে গেছে। আর সুপার স্যাচুরেটেড হলো মানে আমরা 100 ml পানির মধ্যে মানে আমি আরও অনেক বেশি পরিমাণ আর কি, মানে মনে করেন 100 ml পানির মধ্যে সর্বোচ্চ আমি 20 গ্রাম হচ্ছে চিনি মিশাইতে পারবো, কিন্তু আমি এখানে 40 গ্রাম মিশাইলাম বা আরও বেশি মিশাইলাম। এই যে অতিরিক্ত মিশাইলাম, অতিরিক্ত হিট দিয়ে মিশাইলাম, বা অতিরিক্ত ঝাঁকাঝাঁকি করলাম, লড়াচাড়া দিলাম, এই সমস্ত কাজ করে যে অতিরিক্ত জিনিসগুলো মিশানোর ফলে যে সলিউশনটা রয়েছে সেটা হচ্ছে
সুপার সুপার স্যাচুরেটেড। আর হচ্ছে কি আনস্যাচুরেটেড হচ্ছে মিশবে না, মানে মিশবে না বলতে আর কি মানে কম মিশছে, বা মনে করেন দরকার আমরা নর্মাল স্যালাইন বানাবো, এখানে 0.9 গ্রাম সোডিয়াম ক্লোরাইড দরকার, কিন্তু আমরা দিলাম হচ্ছে 0.8 বা হচ্ছে বা এই 0.9 গ্রাম সোডিয়াম ক্লোরাইড এই 100 ml এর সাথে মিশে নাই, আরও কম মিশলো, এরকম যে কম কম যদি মিশে থাকে সেটা হচ্ছে আনস্যাচুরেটেড। ঠিক আছে, তো হচ্ছে যদি দ্রবণ কম এরকম না হয়, মানে মিশতে না পারে সম্পূর্ণরূপে যদি সলিউশনের মানে দ্রবীভূত না হয়, তাইলে হচ্ছে এই সলিউটটা যদি সম্পূর্ণরূপে সলভেন্টের সাথে না মিশে, তাহলে সেটা হচ্ছে আনস্যাচুরেটেড। এবার হচ্ছে যে আমি যে আরেকটা বলছিলাম যে স্ট্যান্ডার্ড, নন স্ট্যান্ডার্ড তো শেষ, এবার হচ্ছে আরেকটা যে বলছিলাম স্ট্যান্ডার্ডের মধ্যে যে বলছিলাম নর্মাল স্যালাইন, মুলার সলিউশন, এইগুলা কি, এগুলো হচ্ছে যে নর্মাল স্যালাইনটা কি, এখান থেকে আমি অনেক কিছু বলতে পারি চাইলে। নর্মাল স্যালাইন তো হচ্ছে 0.9% বা হচ্ছে 0.9 গ্রাম সোডিয়াম ক্লোরাইড ইন 100 ml ওয়াটার। তো এটা হচ্ছে নর্মাল স্যালাইনের একটা মানে একটা ডেফিনেশন। তো এই ডেফিনেশনকে কেন্দ্র করে আমরা আরও বলতে পারি যে 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 নর্মাল স্যালাইন যে বলছেন এটা কী ধরনের সলিউশন। আচ্ছা, এটা আমি একটু পরে চাই, এটা একটু পরে আরও ভালোভাবে নর্মাল স্যালাইন আমি ব্যাখ্যা করবো। আপাতত হচ্ছে মোলার আর মোলালটা বলে ফেলি। নোন কনসেন্ট্রেশন বা কে হচ্ছে আমরা বলি হচ্ছে মোল না কি জানি। আচ্ছা, এই দুইটার ডেফিনেশনটা আমি আপাতত ভুলে যেতেছি। আমি যদি একটু দেখে নিই যে মোলার আর মোলাল কি, মোলারিটি, যে এই মোলারিটি এটাও কিন্তু হচ্ছে আপনার হচ্ছে নর্মাল সলিউশন। ঠিক আছে, যে মোলারিটি হচ্ছে যে ইট ইজ দ্য নাম্বার অফ মোল অফ সলিউট পার লিটার সলিউশন। তারপরে মোলারিটি হচ্ছে ইট ইজ দ্য নাম্বার অফ মোল অফ সলিউট পার কেজি সলভেন্ট। এটা হচ্ছে মোলারিটি। সলভেন্ট হলে মোলারিটি, আর মোলারিটি হচ্ছে পার লিটার সলিউশনে। নাম্বার অফ মোল পার কেজি, নাম্বার অফ মোল অফ সলিউট পার লিটার সলিউশন, আর নাম্বার অফ মোল অফ সলিউট পার কেজি সলভেন্ট হচ্ছে মোলারিটি। নর্মালিটি অনেক কিছু আছে, এগুলো সব কিছু কিন্তু স্ট্যান্ডার্ড সলিউশন, এগুলো সব কি স্ট্যান্ডার্ড সলিউশন। তো আমরা স্ট্যান্ডার্ড সলিউশন সম্পর্কে মোটামুটি একটা ধারণা পাইলাম যে স্ট্যান্ডার্ড সলিউশন কোনগুলোকে বলবো। আচ্ছা, আমরা স্ট্যান্ডার্ড সলিউশন থেকে একটু সামনে আগাই। এই যে স্ট্যান্ডার্ড সলিউশনে যে স্ট্যান্ডার্ড সলিউশনে যে আমি W/W বলছি, W/B বলছি, এখান থেকে কিন্তু আমরা আবার চাইলে করতে পারি যে এই যে B/B জিনিসটা কি, এই জিনিসটা কি যে W/W আর B/B, এই জিনিসটা আমরা একটু পরে আবার বলতেছি, কারণ এখানে আরও আলোচনা বাকি আছে। কারণ এই যে আমি যে আরও বলছিলাম সেল মেমব্রেন পারমিয়াবিলিটি, টনিসিটি, এই সমস্ত উপর ভিত্তি করে তো আলোচনা করতে হবে। এই যে টনিসিটির উপর ভিত্তি করে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে আইসোটনিক, একটা হচ্ছে হাইপোটনিক, আর একটা হচ্ছে হাইপারটনিক। হ্যাঁ, তো বোঝাই যেতেছে আইসোটনিক হচ্ছে টনিসিটি হচ্ছে প্লাজমার সমান, আর হাইপোটনিক হচ্ছে প্লাজমার কম, আর হাইপার মানে হচ্ছে বেশি, প্লাজমার বেশি। তো যদি আমি আইসোটনিক ধরি, আইসোটনিক একটা এক্সাম্পল বলি, সেটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড বা খাবার স্যালাইন। তো এই যে হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, যে আমি একটা উদাহরণ দিয়েছি, এই সোডিয়াম ক্লোরাইড কিন্তু আমরা 0.9 গ্রাম দিয়েছি, তাই না? 0.9 গ্রাম দেওয়ার ফলে এটা হচ্ছে আইসোটনিক একটা সলিউশন তৈরি হয়েছে। তাহলে হাইপোটনিক কখন হইব? 0.8 গ্রাম যদি আমি দিই। হাইপারটনিক কখন হইব? 0.9-এর উপরে যখন দেবো, তার মানে 1 যদি দেই, বা 1.2 দিলাম, 1.5 দিলাম, 2 দিলাম, 3 দিলাম, যত উপরে যত যা দেয়। আর হাইপো 0.9-এর নিচে যত দেয়, 0.8 দেয়, 0.7 দেয়, 5 দেয়, 4 দেয়, ইচ্ছা করলে 0.05 দেয়, যা দেয় সব মানে 0.9 গ্রামের নিচেই হলে হাইপো, 0.9 গ্রামের উপরে হলেই হাইপার। তো আর 0.9 হলে এটা হচ্ছে আইসোটনিক একটা সলিউশন, সেম এজ দ্য টনিসিটি, সেম এজ দ্য প্লাজমা। ঠিক আছে, তো
এই আইসোটোনিক সলিউশন করতে যায় আমি যখন এই যে সোডিয়াম ক্লোরাইডের একটা উদাহরণ দিলাম, যে বললাম যে সোডিয়াম ক্লোরাইড একটু বিস্তারিত বলবো। সোডিয়াম ক্লোরাইডের কিন্তু হচ্ছে কিছু আছে, ইউজ আছে। সেই ইউজের মধ্যে সেটা হচ্ছে ক্লিনিক্যাল ইউজ। ক্লিনিক্যাল, তাহলে আমরা এখান থেকে ক্লিনিক্যালের একটা চ্যাপ্টারে চলে যেতে পারি। ক্লিনিক্যাল চ্যাপ্টারে অনেক কিছু আছে, তা সেখান থেকে আমরা এটা কিন্তু 5th ইয়ারে আমরা চলে যেতে পারি। 5th ইয়ারে আমরা ক্লিনিক্যাল জিনিসগুলো ভালো করে পড়বো। তো কিন্তু এখন হচ্ছে এই যে সোডিয়াম ক্লোরাইডের যে এই কথাবার্তাটা, যে সোডিয়াম ক্লোরাইডের যে 0.9 গ্রাম, এটা যে 100 ml, এটা যে একটা নর্মাল স্যালাইন হয়, এই নর্মাল স্যালাইনের ইউজ হচ্ছে হাইপোভলিউমিক শক। আমরা যা জিনিসগুলো জানে রাখবো, যে হাইপোভলিউমিক শক যদি কারো হয় তাহলে হচ্ছে আমরা এটা দিতে পারি। তারপরে হচ্ছে গল ব্লাডার ওয়াশ, তারপরে স্টোমাক ওয়াশ, হ্যাঁ, এই সমস্ত ওয়াশের ক্ষেত্রেও আমরা এই জিনিসগুলা ইউজ করতে পারি। তার মানে হচ্ছে যদি বুঝে যেতেছে যে যদি কেউ বিষ খায় তাহলে হচ্ছে মানে এই সে তার সোডিয়াম ক্লোরাইড বা 0.9 গ্রাম সোডিয়াম ক্লোরাইড 100 ml ওয়াটার বা নর্মাল স্যালাইন দেয় তাকে আমরা ওয়াশ করি, বুঝেই যেতেছে। ঠিক আছে, আচ্ছা, এখান থেকে আমরা ইয়াতেও চলে যেতে পারি, যে কি বলে ফরেনসিক মেডিসিনে হচ্ছে এই নর্মাল কীভাবে ওয়াশ করে হচ্ছে এই ওয়াশ টিউব, যে মানে ব্লাডার টিউব যে আছে একটা, এটা কিন্তু আমি দেখছি এটা কেমন দেখতে। আচ্ছা, যাই হোক, তো আমরা এখন বললাম টনিসিটি, হাইপোটনিক এগুলো একটু সাইডে রেখে এখন আমরা একটু সেল মেমব্রেন পারমিয়াবিলিটি যাই, যে হিউজ আলোচনা এখানে, হিউজ সেল মেমব্রেন পারমিয়াবিলিটির মধ্যে ভিত্তিতে কয় প্রকার? 2 প্রকার। কি কলয়েড আর কি ক্রিস্টালয়েড। কলয়েড আর ক্রিস্টালয়েড। এখন এই কলয়েড কি, ক্রিস্টালয়েড কি? কলয়েড হচ্ছে সাইজ যাদের 1 থেকে 100 ন্যানোমিটারের ভিতরে, তাদেরকে আমরা কলয়েড বলবো। ক্রিস্টালয়েড বলবো সাইজ যাদের লেস দেন 1 ন্যানোমিটার। 1 ন্যানোমিটারের কম হলে ক্রিস্টালয়েড। এবং অনেক বইয়ে 1000 লেখা আছে, এটা দেখে আমি আমার পরীক্ষায় হলেও ভুল করছিলাম। আমার পরীক্ষায় মানে কয়েকটা অপশন আছিল। একটা অপশন এতে আসছিল যে সেল মেমব্রেন পারমিয়াবিলিটি, আর অপশন ইতে আসছিল হচ্ছে কলয়েড সাইজ হচ্ছে মানে 1 থেকে 100। কলয়েডের ক্ষেত্রে কোনটা বেশি সত্য হইব? এখন কলয়েডের সাইজ যদি 1 থেকে 100 কম বেশি হয় তাহলে তো এটা কলয়েড হইব না। তাহলে তো এটা যদি 1 কম বা 100 কম বেশি হলে 1 থেকে 100 কম বেশি যদি হয় তখন তো সেটা অন্য কিছু হয়ে যাবে। তখন তো 1 কম বেশি, 1 কম হলে তখন সেটা ক্রিস্টালয়েড হয়ে যাব। ক্রিস্টালয়েড হয়ে গেলে তো তখন না সেটা সেমি পারমিয়াবল মেমব্রেন অটোমেটিক ভেদ করতে পারবো। তো এই একটা সেল, তাহলে যে অপশন এ যে সেল মেমব্রেন পারমিয়াবিলিটি, এটা তো তাহলে এটা মেইন আমার কাছে মনে হইতেছে, তার মানে এখানে মেইন হইতে পারে কলয়েডই এখানে মানে সবচেয়ে ভালো জিনিস হইতে পারে। কলয়েডই আমার কাছে সবচেয়ে ভালো আনসার হইতে পারে। হ্যাঁ, তারপর হচ্ছে কলয়েড এবং ক্রিস্টালয়েডের মধ্যে কিছু বেসিক ডিফারেন্স আছে, যে সাইজের একটা ডিফারেন্স। আবার কলয়েড ডায়ালাইজেবল হবে না, ক্রিস্টালয়েড ডায়ালাইজেবল হবে। এই যে ডায়ালাইজেবল কথাটা আছে, ডায়ালাইসিস, এখান থেকে কিন্তু যে ডায়ালাইসিস কেমনে হয়, ডায়ালাইসিসের উপকারিতা কি, ডায়ালাইসিস জিনিসটাই কিন্তু হচ্ছে কলয়েড থেকে ক্রিস্টালয়েডকে আমরা আলাদা করি, ডায়ালাইসিসের মাধ্যমে। ডায়ালাইসিসের কিছু উপকারিতা আছে, ক্লিনিক্যাল উপকারিতা আছে। আবার 5th ইয়ারে এগুলো আমরা আবার পড়বো ইনশাল্লাহ। তারপরে কিছু জানে রাখি, যেমন আমরা হচ্ছে আর্টিফিশিয়াল কিডনির হিসেবে আমরা ডায়ালাইসিসকে ব্যবহার করে থাকতে পারি। ঠিক আছে, আচ্ছা, তারপরে হচ্ছে ক্রিস্টালয়েড গেল। আচ্ছা, কলয়েড গেল, ক্রিস্টালয়েড গেল। এখন প্রশ্ন হচ্ছে কলয়েড কি আর কলয়েডের উদাহরণ কি? মানে কলয়েডের একটা এক্সাম্পল লাগবে। কলয়েডের এক্সাম্পল হচ্ছে পলিস্যাকারাইড, তারপরে হচ্ছে প্রোটিন, তারপরে হচ্ছে ফ্যাট, এগুলো হচ্ছে কলয়েডের এক্সাম্পল। আর ক্রিস্টালয়েডের এক্সাম্পল আমরা কি বলবো? ক্রিস্টালয়েডের এক্সাম্পল আমরা বলতে পারি হচ্ছে অ্যামিনো অ্যাসিড, তারপরে হচ্ছে আমরা বলতে পারি ইলেকট্রোলাইট, তারপরে মিনারেলস, এই সমস্ত যে ছোট যে জিনিসগুলো আছে,
তারপরে আমরা বলতে পারি গ্লুকোজও কিন্তু একটা উদাহরণ পলিস্যাকারাইডের, ক্রিস্টালয়েডের একটা উদাহরণ। তো এইখান থেকে কিন্তু আমরা আবার ভিতরে ঢুকতে পারি যে এই যে আমরা বললাম পলিস্যাকারাইড, এই পলিস্যাকারাইড জিনিসটা কি, যে প্রোটিন জিনিসটা কি, ফ্যাট জিনিসটা কি, গ্লুকোজ জিনিসটা কি, অ্যামিনো অ্যাসিড কি, মিনারেল কি, এইখান থেকে কিন্তু আমরা আরও ভিতরে ঢুকতে পারি। আমরা এখন হচ্ছে তাহলে আমরা একটু পলিস্যাকারাইডে ঢুকে যাই। প্রথমে যে পলিস্যাকারাইড কি, পলিস্যাকারাইড হচ্ছে একটা কলয়েড, হ্যাঁ, কলয়েডের একটা এক্সাম্পল হচ্ছে পলিস্যাকারাইড, ঠিক আছে। তো পলিস্যাকারাইডের একটা এক্সাম্পল আমরা যখন কলয়েড পাইলাম, তো এই পলিস্যাকারাইড জিনিসটা কি, পলিস্যাকারাইড কোন থেকে আইছে? পলিস্যাকারাইড একটা ক্লাসিফিকেশন, কার্বোহাইড্রেটের 4টা ক্লাসিফিকেশন আছে আমরা জানি। একটা হচ্ছে মনোস্যাকারাইড, একটা হচ্ছে ডাইস্যাকারাইড, আর একটা হচ্ছে অলিগোস্যাকারাইড, আর হচ্ছে পলিস্যাকারাইড। তো এই যে ওইখান থেকে এসে এই পলিস্যাকারাইডটা, তো পলিস্যাকারাইড আমরা তাহলে হচ্ছে পাইলাম কি, পলিস্যাকারাইড হচ্ছে একটা ক্লাসিফিকেশন অফ কার্বোহাইড্রেট। কারণ কার্বোহাইড্রেট জিনিসটা কি, কার্বোহাইড্রেট হচ্ছে পলিহাইড্রোক্সি অর্গানিক কম্পাউন্ড হ্যাভিং অ্যালডিহাইড অর কিটোন ফাংশনাল গ্রুপ। অ্যালডিহাইড অথবা কিটোন ফাংশনাল গ্রুপ থাকলেই আমরা তাকে হচ্ছে অ্যালডিহাইড আর হচ্ছে কিটোন ফাংশনাল গ্রুপ থাকলে আমরা তাকে কি বলবো, তাকে আমরা পলিস্যাকারাইড, আমরা তাকে কার্বোহাইড্রেট বলবো। এখন কার্বোহাইড্রেট যে আমি আরও বললাম যে কার্বোহাইড্রেট মনোস্যাকারাইড বললাম, ডাইস্যাকারাইড বললাম, অলিগোস্যাকারাইড বললাম, জিনিসগুলো কি, মনোস্যাকারাইড হচ্ছে একদম কার্বোহাইড্রেটের সবচাইতে সিম্পল, একদম সিম্পলেস্ট ফর্ম অফ দ্য কার্বোহাইড্রেট দ্যাট ক্যান নট বি হাইড্রোলাইজ ফার্দার সিম্পল ফর্ম, মানে এটাকে আর আমি ভাঙতে পারবো না, সবচেয়ে ছোট যে ইউনিট সেটাই হচ্ছে মনোস্যাকারাইড। এটার উদাহরণ আমরা দিতে পারি গ্লুকোজ, যেটা আমরা বলছিলাম গ্লুকোজ একটা কি, গ্লুকোজ একটা ক্রিস্টালয়েড, হ্যাঁ, কারণ কি এটা সবচেয়ে ছোটো নেট বুঝে যেতেছে, ছোটো না হলে তো ক্রিস্টালয়েড হইতো না, তাই না? তাহলে হচ্ছে গ্লুকোজ, তারপরে ফ্রুক্টোজ, গ্লুকোজ, তারপরে ফ্রুক্টোজও একটা মনোস্যাকারাইড, তারপর হচ্ছে গ্যালাক্টোজও একটা মনোস্যাকারাইড। তো এই সমস্ত জিনিসগুলো আমরা বলতে পারি এই মনোস্যাকারাইডের উদাহরণে। এবার আমরা মনোস্যাকারাইড কিন্তু আবার ক্লাসিফিকেশন করতে পারি আমরা, ঠিক আছে। তো মনোস্যাকারাইড কিন্তু আমরা ক্লাসিফাই করতে পারি। ডাইস্যাকারাইড পরে বলি, আগে মনোস্যাকারাইডটা বলি। ডাইস্যাকারাইডটার কিছু উদাহরণ আমি বলে ফেলি, তাহলে হচ্ছে ভালো হবে। সেটা হচ্ছে ডাইস্যাকারাইডকে আমরা বলতে পারি, ডাইস্যাকারাইডের আমরা বলতে পারি যে কনডেনসেশন অফ 2 মনোস্যাকারাইড, 2টা মনোস্যাকারাইড মিলে ডাইস্যাকারাইড হবে। ডাই মানে 2, তার মানে হচ্ছে 2টা মনোস্যাকারাইড মিলে একটা ডাইস্যাকারাইড হবে, কনডেনসেশন অফ 2 মনোস্যাকারাইড। এখন যদি আমি গ্লুকোজ প্লাস গ্লুকোজ করি, তাহলে আমরা কি পাবো? আমরা পাবো হচ্ছে, আমরা মনে করেন 2টা গ্লুকোজ একসাথে করলাম, এটা হচ্ছে একটা ডাইস্যাকারাইড হবে। তো এই গ্লুকোজ প্লাস গ্লুকোজ এটাকে হচ্ছে আমরা কি বলে যে 3টা ওয়ার্ড আছে, হচ্ছে সুক্রোজ, তারপর হচ্ছে ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ, আচ্ছা এটাও একটু দেখে নেই, আমার মনে পড়তেছে না। এই যে চলে আসছে। তো এই যে এখানে কিছু উদাহরণ এক্সাম্পল আছে, আমরা যদি এক্সাম্পল এই যে ডাইস্যাকারাইডের এক্সাম্পল ম্যালটোজ, ল্যাকটোজ, সুক্রোজ, এমএলএস, ম্যালটোজ, ল্যাকটোজ, সুক্রোজ, কি ম্যালটোজ, ল্যাকটোজ, সুক্রোজ, তাই গ্লুকোজ প্লাস গ্লুকোজ মিলে কি হয়? ম্যালটোজ হয়। গ্লুকোজ প্লাস গ্লুকোজ মিলে ম্যালটোজ। আমি যদি গ্লুকোজের সাথে গ্যালাক্টোজ লাগাই তাহলে হবে হচ্ছে ল্যাকটোজ। তারপরে আমি যদি গ্লুকোজের সাথে সুক্রোজ বলি তাহলে ফ্রুক্টোজ বলি তাহলে এটা হবে হচ্ছে সুক্রোজ, ঠিক আছে। এই যে আমরা এখানে হচ্ছে দেখতেই পারতেছি, এই যে সুক্রোজ হচ্ছে ফ্রুক্টোজ আর গ্যালাক্টোজ। তো আমরা এটার উদাহরণ পাইলাম। তারপরে ডাইস্যাকারাইড বুঝলাম। তা হচ্ছে এবার হচ্ছে অলিগোস্যাকারাইড কি, মানে 3 থেকে 10টা হলে যদি কনডেনসেশন অফ 3 to 10 মনোস্যাকারাইড বাই গ্লাইকোসাইডিক বন্ড, তাহলে হচ্ছে এটাকে আমরা অলিগোস্যাকারাইড বলতে পারবো। অলিগোস্যাকারাইডের কিছু এক্সাম্পল আমরা বলতে পারবো যে ব্লাড গ্রুপ,
ব্লাড গ্রুপ রেফিনেস, ব্লাড গ্রুপ সাবস্টেন্স, তারপরে আরও আমরা কিছু আছে এখানে আমরা যদি একটু দেখি কি আছে এখানে অলিগোস্যাকারাইড যে রেফিনোস, ব্লাড গ্রুপ সাবস্টেন্স, মেল্টোট্রায়োস, ঠিক আছে। তাই রেফিনোস মনে রাখি, আর একটা রেফিনোস মেল্টোট্রায়োস, ঠিক আছে। এইগুলো হচ্ছে আমাদের অলিগোস্যাকারাইডের এক্সাম্পল। তা অলিগোস্যাকারাইড, ডাইস্যাকারাইড এই দুইটার কোনো ক্লাসিফিকেশন আমরা হয়তো বলবো না। আমরা হচ্ছে মনোস্যাকারাইডের আবার ক্লাসিফিকেশন আছে, আমরা একটু মনোস্যাকারাইডের ক্লাসিফিকেশনে চলে যাই। মনোস্যাকারাইড আবার দুই ভাগে ক্লাসিফিকেশন হতে পারে। একটা হচ্ছে অন দ্য বেসিস অফ হচ্ছে ফাংশনাল গ্রুপ, একটা ফাংশনাল গ্রুপের উপরে, আরেকটা হচ্ছে নাম্বার অফ কার্বনের ভিত্তিতে। ফাংশনাল গ্রুপের ভিত্তিতে হচ্ছে অ্যালডিহাইড আর কিটোন ফাংশনাল গ্রুপ থাকবে, হ্যাঁ, অ্যালডিহাইড আর কিটোন, যেটা আমরা বলতে পারি অ্যালডোস, আর একটা আমরা বলতে পারি কিটোস, অ্যালডোস একটা বলে কিটোস, আর হচ্ছে কি আর হচ্ছে এটা হচ্ছে ফাংশনাল গ্রুপ। আরেকটা এবার হচ্ছে কার্বোহাইড্রেটের, এটা যদি ফাংশনাল গ্রুপ হয়, এবার আমরা আরেকটা জিনিস নাম্বার অফ কার্বনের ভিত্তিতে, নাম্বার অফ কার্বনের ভিত্তিতে ট্রায়োস, টেট্রোস, তারপরে হচ্ছে প্যান্টোস, তারপরে হেক্সোস, ঠিক আছে। তো এইগুলোর কিছু এক্সাম্পল আমরা জেনে নিতে পারি, যেমন হেক্সোজের এক্সাম্পল যদি অ্যালডোস হিসেবে বলি তাহলে হচ্ছে গ্লুকোজ, যদি হচ্ছে আমরা হেক্সোজের কিটোজ এক্সাম্পল বলি তাহলে আমরা জানি ফ্রুক্টোজ। তারপরে প্যান্টোজেরও আছে, যেমন প্যান্টোজের হচ্ছে কি আছে যে কি জানি আছে হচ্ছে গ্যালাক্টোস না কি জানি, আচ্ছা আমি একটু দেখিনি, হ্যাঁ রাইবোস, আচ্ছা রাইবোস আর হচ্ছে কি রাইবোস হচ্ছে অ্যালডোস, কিটোস হচ্ছে রাইবোলোস। এই রাইবোস থেকে আমি আরও ভিতরে চলে যেতে পারি, যেমন রাইবোস হচ্ছে একটা সুগার, রাইবোস সুগার কই ইউজ হয়? ডিএনএ আরএনএ থেকে, তে রাইবোস সুগার ইউজ হয়। এইখান থেকে আমি চাইলে ডিএনএ আরএনএ চলে যেতে পারি, কিন্তু আমি এখন ডিএনএ আরএনএ চালাবো না, কারণ এটা পেপার 1 না, এটা ডিএনএ আরএনএ হচ্ছে পেপার 2-র একটা পড়া। তো হচ্ছে আমরা রাইবোস এইটুকু জানে নেই যে রাইবোস, তারপর হচ্ছে রাইবোলোস, ঠিক আছে। তো এই দুইটা এক্সাম্পল জানলেই হবে। তো আমরা কতটুকু গেলাম? আমরা হচ্ছে মনোস্যাকারাইড পর্যন্ত গেলাম। এখন হচ্ছে আমরা পলিস্যাকারাইড, যেই যার নিয়ে আমরা এখানে আসছি, সেই পলিস্যাকারাইড নিয়ে এখানে একটু আলোচনা করি। সেই পলিস্যাকারাইড কিন্তু আবার আমরা যদি ভাগ করি, পলিস্যাকারাইডকে আমরা আবার ভাগ করতে পারি, পলিস্যাকারাইডকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে হেটারোপলিস্যাকারাইড আর একটা হচ্ছে হোমোপলিস্যাকারাইড। একটা কি হেটারো আর একটা হোমোপলিস্যাকারাইড। হেটারো হোমো তো বোঝাই যায়, হোমো মানে মানে সেম জিনিস, হেটারো মানে ভিন্ন জিনিস। তো হেটারোপলিস্যাকারাইড আর হোমোপলিস্যাকারাইড এরা কিছু উদাহরণ আমরা বই থেকে দেখে নিই। যেমন হচ্ছে হেটারোপলিস্যাকারাইড আর হোমোপলিস্যাকারাইডের মধ্যে উদাহরণ আছে স্টার্চ, গ্লাইকোজেন, ডেস্টিন, সেলুলোজ, ইনিউলিন। এই যে ইনিউলিন থেকে আমরা আবার অন্য এক জায়গায় চলে যেতে পারি, যে ইনিউলিন জিনিসটা কি, ইনিউলিন কই ব্যবহৃত হয়, ইনিউলিন কোন পরীক্ষার সময়, একটা পরীক্ষা আছে ওই পরীক্ষার সময় আমরা ইনিউলিন ব্যবহার করে থাকি। তো এই যে আমরা বললাম হোমো উদাহরণকে বললাম স্টার্চ, গ্লাইকোজেন আবার অ্যানিমেল স্টার্চ। এবার এখান থেকে অ্যানিমেল স্টার্চ থেকে আমরা আবার আরও ভিতরে চলে যেতে পারি, কিন্তু যাব না। হেটারোপলিস্যাকারাইডের উদাহরণ হচ্ছে গ্যাক্স, যেটা প্রায় এসে থাকে, এবারও মনে হয় আসছে গ্যাক্স, যে মিউকোপলিস্যাকারাইড অর গ্লাইকোস অ্যামাইনোগ্লাইকেন, এটা হচ্ছে একটা হেটারোপলিস্যাকারাইড। ওকে, তো আমরা হেটারোপলিস্যাকারাইড, হোমোপলিস্যাকারাইড এই সমস্ত জিনিস জানলাম। এবার হচ্ছে এইখান থেকে আমরা আমরা চলে আসছি একটু, এইখান থেকে আমরা একটা স্টপ কোডন দিই একটু সামনের দিকে আবার হচ্ছে
স্টার্ট করুন একটু মাঝখানে যে আমরা এখানে আলোচনা করছিলাম যে পলিস্যাকারাইড, প্রোটিন, ফ্যাট। তো আমরা এখন একটু প্রোটিন নিয়ে আলোচনা করতে পারি। তো প্রোটিন নিয়ে আলোচনা করলে কি যে প্রোটিন আর প্রথমে আমাদের আর কি মানে একটা কোয়েশ্চেন জাগতে পারে যে প্রোটিন আমরা পড়লাম, কার্বোহাইড্রেট পড়লাম আর যে ফ্যাট পড়লাম, এই তিনটার মধ্যে সবচেয়ে বড় কোনটা? সবচেয়ে বড় হচ্ছে প্রোটিন। কেন সবচেয়ে বড় প্রোটিন? যেমন আমরা যদি একটু কার্বোহাইড্রেটের কথা চিন্তা করি, কার্বোহাইড্রেট যে 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 আমরা একটা গ্লুকোজ মনে করেন, এটা যে এক 1 2 3 4 5 6 গ্লুকোজের কথাই যদি আমরা একটু চিন্তা করি যে এটা 6 কার্বন বিশিষ্ট, ঠিক আছে, 6 কার্বন বিশিষ্ট। তারপরে আমরা যদি একটা ফ্যাটের উদাহরণ চিন্তা করি, যেমন লিনোলেইক অ্যাসিড বা লিনোলেনিক অ্যাসিড, তারপর অ্যারাকিডোনিক অ্যাসিড, তারপরে হচ্ছে এরকম অনেক কিছু আছে যে লিনোলেনিক, অ্যারাকিডোনিক, তারপরে কি এই যে ওরা কিন্তু যে হ্যাঁ 18 কার্বন বা 20 কার্বন এরকম অ্যাপ্রক্সিমেটলি। তো এটা যে দেখেন যে একটা 18 কার্বনের জিনিস রাখলাম আর একটা প্রোটিন, একটা প্রোটিনের মধ্যে একটা হচ্ছে অ্যামিনো গ্রুপ এক সাইডে দিলাম আর এক সাইডে একটা কি ফাংশনাল গ্রুপ দেব, যে হচ্ছে এই যে আমি যদি দেখাই ব্যাপারটা আরেকটু ক্লিয়ার করে, যে প্রোটিনের ক্ষেত্রে যদি আমি এই যে অ্যামিনো অ্যাসিডের রাখি যে একটা অ্যামিনো অ্যাসিড ইজ অ্যামিনো গ্রুপ কন্টেনিং কার্বক্সিলিক অ্যাসিড। অ্যামিনো অ্যাসিড কি? অ্যামিনো গ্রুপ কন্টেনিং কার্বক্সিলিক অ্যাসিড। তারপরে আছে যে অ্যামিনো অ্যাসিডের মধ্যে কি কি আছে, যে এই সমস্ত জিনিসগুলো আছে। তারপর সেমি এসেনশিয়ালের মধ্যে আর্জিনিন, হিস্টিডিন আছে, ঠিক আছে। অ্যামিনো অ্যাসিডের ক্লাসিফিকেশন আমরা এখানে চিন্তা করতে পারি, এখানে কিটোজেনিক কি, গ্লুকোজেনিক কি, অ্যাবসোলিউট কিটোজেনিক, লিউসিন, লাইসিন, এটা এমসিকিউতে আইছিল আমাদের এবারে। তো তারপরে অ্যাবসোলিউট গ্লুকোজেনিক কি, তারপর হচ্ছে এইখান থেকে অনেক কিছু আছে। তো আমার যেটা দরকার সেটা হচ্ছে পেপটাইড, পলিপেপটাইড অ্যান্ড প্রোটিনের ডেফিনেশন তো এইখান থেকে আসেই। আমার দরকার যেটা ডেফিনেশন অফ প্রোটিন হচ্ছে ম্যাক্রোমলিকুলার পলিমার অফ অ্যামিনো অ্যাসিড লিঙ্কেড টুগেটেড বাই পেপটাইড বন্ড, লিঙ্কেজ টুগেটেড বাই পেপটাইড বন্ড, আর হচ্ছে ম্যাক্রোমলিকুলার অফ অ্যামিনো অ্যাসিড লিঙ্কেড টুগেটেড বাই পেপটাইড বন্ড। এই যে প্রোটিন, এই প্রোটিনের স্ট্রাকচার, যে পেপটাইড বন্ডের যে স্ট্রাকচার, একটা জায়গায় থাকবে অ্যামিনো অ্যাসিড আর একটা ইন্ডিয়া থাকবে হচ্ছে কার্বক্সিলিক গ্রুপ। তো অ্যামিনো গ্রুপ আর কার্বক্সিলিক গ্রুপ যদি আমরা এক জায়গায় দেই, মনে করেন এই পাশে আমি অ্যামিনো গ্রুপ দিলাম আর এই পাশে কার্বক্সিলিক গ্রুপ দিলাম, কার্বক্সিলিক গ্রুপ দিয়ে মাঝখানে হচ্ছে 50টা কইলাম, যে এখানে দেখেন যে কি লেখা, এই যে এইখানে যে বলা পেপটাইড কি, পলিপেপটাইড কি, প্রোটিন কি, যে বায়োমলিকিউল মেড 2 to 10 অ্যামিনো অ্যাসিড, আর হচ্ছে 10 to 50 অ্যামিনো অ্যাসিড, আর মোর দেন 50 অ্যামিনো অ্যাসিড হইলে, তো 2 to 10 হইলে পেপটাইড, তারপরে পলিপেপটাইড হচ্ছে 10 to 50, হ্যাঁ, আর প্রোটিন কি 50, মোর দেন 50। তা আমি মোর দেন 50 মানে মোর দেন 50টা এখানে অ্যামিনো অ্যাসিড, যদি মোর দেন 50টা অ্যামিনো অ্যাসিড আমি যদি এখানে জোড়া লাগাইতে থাকি তাহলে দেখেন এখানে আছে মাত্র 20টা কার্বন আর এখানে আছে হচ্ছে কতগুলো প্রোটিন, এখানে এতগুলো প্রোটিন আমি এখানে লাগাইছি, যে এটা মনে করেন মিথিওনিন, টিভি ফিল আগে দিয়ে নিই, ভ্যালানিন, লাইসিন, আইসোলিউসিন, লাইসিন, মিথিওনিন, ট্রিপ্টোফ্যান, আমি এগুলো আর কি দিলাম, দেওয়া হচ্ছে এরকম একটা অ্যামিনো অ্যাসিড তৈরি করলাম। তাহলে আমরা দেখতেই পারতেছি যে এখানে হচ্ছে আমার কাছে মনে হইতেছে যে প্রোটিন হচ্ছে সবচেয়ে বড় মলিকিউল। এখন প্রোটিন নিয়ে আলোচনা করলে যদি প্রোটিনের স্ট্রাকচার নিয়ে আলোচনা করতে পারি, প্রোটিন হচ্ছে কি বলে যে প্রোটিনের সবচেয়ে সিম্পল ফর্ম যে অ্যামিনো অ্যাসিড নিয়ে আলোচনা করতে পারি। প্রোটিন থেকে আমরা লটস অফ থিং আমরা এখান থেকে আলোচনা করতে পারি। তো হচ্ছে প্রোটিনের আমি জাস্ট স্ট্রাকচারটা নিয়ে আলোচনা করি, যে স্ট্রাকচারটা আমার খুব মজা লাগে, এই জন্য আমি স্ট্রাকচারটা নিয়ে আলোচনা করতেছি। যে একটা প্রাইমারি স্ট্রাকচার, তারপর হচ্ছে যেটা আমি প্রাইমারি, সেকেন্ডারি, তারপরে টার্সিয়ারি, আর হচ্ছে কোয়াটার্নারি। প্রাইমারি স্ট্রাকচার দেখতে কেমন, কোয়াটার্নারি স্ট্রাকচার দেখতে কেমন, ঠিক আছে।
তারপরে টার্সিয়ারি স্ট্রাকচারকে আমি যদি আরও পেঁচাই তাহলে এটা হচ্ছে টার্সিয়ারি, আর এটা অনেকগুলা যদি এরকম পেঁচাতে থাকি সেটা হচ্ছে কোয়াটারনারি এরকম হয়ে যেতে পারে। ঠিক আছে, কোয়াটারনারি স্ট্রাকচার, প্রাইমারি স্ট্রাকচার, সেকেন্ডারি স্ট্রাকচার, কোয়াটারনারি স্ট্রাকচার। আচ্ছা, তো প্রোটিন থেকে আমরা যদি আরেকটা জিনিস আমরা দেখতে পারি, যে ফাংশনাল প্রোটিন, ফাংশনাল যে স্ট্রাকচারগুলো আছে, যে কোলাজেন, এনজাইম, যে ক্যাটালাইটিক প্রোটিন। ক্যাটালাইটিক প্রোটিন কি? ক্যাটালাইটিক প্রোটিন হচ্ছে এনজাইম। এখান থেকে আমরা এনজাইমের চ্যাপ্টারে ঢুকে যেতে পারি। এনজাইম কাকে বলে, এনজাইমের প্রকারভেদ। ঠিক আছে, এই যে এনজাইম, ক্যাটালাইটিক প্রোটিন, তাহলে ক্যাটালাইটিক প্রোটিন এটা খুবই একটা ইম্পর্টেন্ট একটা জিনিস। তারপরে ট্রান্সপোর্ট প্রোটিন, এখান থেকে অ্যালবুমিন, তারপর হচ্ছে হরমোনাল প্রোটিন, এখান থেকে ইনসুলিন। তারপরে ইনসুলিন আর কেন হয়, কোন জায়গায় ইনসুলিন থেকে আমি ক্লিনিক্যালে যেতে পারি, যেমন ডায়াবেটিস ইনসিপিটাস, ইনসুলিন ল্যাক অফ ইনসুলিনের কারণে কি হয়, কোনটা হয়, এই যে এইখান থেকে আমরা ইনসুলিনের জিনিসটা বলতে পারি। ঠিক আছে, তারপরে হচ্ছে এইখান থেকে আমরা অ্যাক্টিন, মায়োসিন, এটা কই আছে? এটা হচ্ছে যে সেল যখন কন্ট্রাক্ট করে, কন্ট্রাক্টাইল প্রোটিন, সেল মাসেলের মধ্যে কিন্তু অ্যাক্টিন, মায়োসিন আছে মাসেলের মধ্যে। এটা এখানে থেকে ফিজিওলজিতে আমরা চলে যেতে পারি। তো এরকম এখান থেকে আমরা আরেকটু যদি সামনে যাই, যে আমি কিছু জিনিস এখান থেকে বলি নাই, সেটা হচ্ছে যে প্রাইমারি স্ট্রাকচারের জিনিসটা কি, এটা হচ্ছে একটা, এটি যে এক্সাক্ট লিনিয়ার সিকোয়েন্স অফ অ্যামিনো অ্যাসিড প্রোটিন হেল্ড টুগেদার বাই পেপটাইড বন্ড। এটা হচ্ছে মানে কি, যে একটা লিনিয়ার সিকোয়েন্স অফ কি অ্যামিনো অ্যাসিড ইন এ প্রোটিন লিঙ্ক টুগেদার বাই পেপটাইড বন্ড। পেপটাইড বন্ডের মাধ্যমে আর কি এটা লিঙ্ক আছে। এটা হচ্ছে প্রাইমারি স্ট্রাকচার। ঠিক আছে, তবে সেকেন্ডারি স্ট্রাকচার হচ্ছে ইট ইজ দ্য হেলিক্যাল অফ প্লেটেড শিট লাইক কনফরমেশন অফ প্রোটিন প্রডিউসড বাই পিরিয়ডিক ফোল্ডিং, টুইস্টিং অর কয়েলিং অর প্রাইমারি স্ট্রাকচার। এটা হচ্ছে এই যে টুইস্টিং হইতেছে, কয়েলিং হইতেছে, এটা হচ্ছে কি, এটা কি, যে এটা হচ্ছে আপনার সেকেন্ডারি স্ট্রাকচার। তাহলে আমি বলে একটু দাগায় ফেলি, যে হেলিক্যাল অফ প্লেটেড শিট লাইক কনফরমেশন অফ প্রোটিন প্রডিউস বাই হচ্ছে পিরিয়ডিক ফোল্ডিং, টুইস্টিং আর কয়েলিং এর হচ্ছে প্রাইমারি স্ট্রাকচার। কয়েলিং ইজ প্রাইমারি স্ট্রাকচার। এটা হচ্ছে জিনিসটা হচ্ছে, তো এই জিনিসই হচ্ছে কি প্রাইমারি স্ট্রাকচার। এই জিনিস হচ্ছে সেকেন্ডারি স্ট্রাকচার। টুইস্টিং হবে, তারপরে কি টুইস্টিং হবে, তারপরে হচ্ছে কি হবে, টুইস্টিং হবে, তারপরে কয়েলিং হবে, হ্যাঁ, ফোল্ডিং হবে। এই যে এই সমস্ত জিনিস যেটা হবে সেটাই হচ্ছে সেকেন্ডারি স্ট্রাকচার। সেকেন্ডারি স্ট্রাকচার একটা ফিগার এখানে দেখতেই পাচ্ছি। তারপরে টারশিয়ারি স্ট্রাকচার কি, আমরা যদি মানে বেসিক বলি, মানে একদম খুব বেসিক, যে প্রাইমারি কি, সেকেন্ডারি কি, টারশিয়ারি কি, এই তিনটা খুবই সহজ। প্রাইমারি তো মানে সিম্পল, একদম সিম্পল। প্রাইমারিকে আমরা যদি পেঁচাই তাহলে আমরা সেকেন্ডারি পাবো, সেকেন্ডারিকে পেঁচাই তাহলে আমরা টারশিয়ারি পাবো। ঠিক আছে, টারশিয়ারি ইট ইজ এ 3-dimensional globular form produced by the further folding of and twisting of secondary structure about itself, যে the hydrophobic side, এই যে এই কথাগুলো যে দেখেন, চেঞ্জ বাট entirely and hydrophobic exposure of the outside, এই যে এই সমস্ত জিনিস হচ্ছে। তাহলে বুঝে যেতেছে যে ফার্দার ফোল্ডিং হইতেছে, আমি ফার্দার টুইস্টিং করতেছি সেকেন্ডারি স্ট্রাকচারকে, তাহলে আমরা কী পেতেছি, তাহলে আমরা টারশিয়ারি পেতেছি। ঠিক আছে, আর সেকেন্ডারি কখন পাবো, সেকেন্ডারি আমরা যদি আমরা প্রাইমারিকে যে করি, মানে ফার্দার হচ্ছে ফোল্ডিং করি, টুইস্টিং করি, তাহলে হচ্ছে সেকেন্ডারি পাবো। প্রাইমারি হচ্ছে লিনিয়ার সিকোয়েন্স, একদম সোজা একটা জিনিস, একদম কী বলে সিম্পল লিনিয়ার সিকোয়েন্স অফ অ্যামিনো অ্যাসিড প্রোটিন টুগেদার লিঙ্ক টুগেদার বাই পেপটাইড বন্ড। ঠিক আছে, আর কোয়াটারনারির মধ্যে একটা কথা আছে, এখানে একটা কাহিনী আছে। এখানে যে ইট ইজ মাল্টি চেইন ওলিমারিক প্রোটিন শোয়িং স্পেশাল রিলেশনশিপ অফ ইন্ডিভিজুয়াল পলিপেপটাইড চেইন। এই যে ওলিগোমারিক প্রোটিন, এই কথাটা কিন্তু হচ্ছে ইম্পর্টেন্ট। ঠিক আছে,
অলিগোমারিক প্রোটিন, এই কথাটা হচ্ছে ইম্পর্টেন্ট। অলিগোমারিক প্রোটিন কি? অলিগোমারিক প্রোটিন কোয়াটারনারি কি মাল্টি চেইন অলিগোমারিক প্রোটিন শোয়িং মাল্টি চেইন অলিগো কথাটা যে আমরা আর আগে কই পড়ছিলাম, ওই যে পড়েছে এই যে কি বলে যে কার্বোহাইড্রেটের মধ্যে পড়ছিলাম না, অলিগোস্যাকারাইড। হ্যাঁ, এই এরকম ওইখান থেকে মনে রাখেন যে অলিগোমারিক প্রোটিন শোয়িং স্পেশাল রিলেশনশিপ অফ হচ্ছে ইন্ডিভিজুয়াল পলিপেপটাইড চেইন অ্যামাং ইচ আদার। ঠিক আছে, এইখানে যে পলিপেপটাইড চেইন ইজ কল সাব ইউনিট। এখানে কিছু জিনিস আমরা দেখতে পারি, সেটা হচ্ছে ডাইমার, ট্রাইমার, তারপর হচ্ছে টেট্রামার, তারপর হচ্ছে পেন্টামার, তারপর হচ্ছে হেক্সামার, অক্টামার। এখানে কোনটা লাগবে সেটা হচ্ছে বিশেষ করে এই যে ইনসুলিন, এই উদাহরণটা যে ডাইমারের উদাহরণটা কি, ডাইমারের উদাহরণ হচ্ছে ইনসুলিন। ঠিক আছে, তারপরে হচ্ছে ট্রাইমারের উদাহরণ এলডোস, ঠিক আছে, অ্যালডোলেস। আচ্ছা, এটা তো এগুলো হিমোগ্লোবিন ইনসুলিন রিসেপ্টর। ইনসুলিন এটাই আর কি মোস্ট ইম্পর্টেন্ট, যে ডাইমারের একটা উদাহরণ যদি আমরা শিখে রাখি ইনসুলিন। ঠিক আছে, মায়োসিন, হিস্টোন কোর, আচ্ছা এগুলো দরকার নেই তেমন। তো প্রপার্টিস অফ প্রোটিন, এই সমস্ত জিনিস এখান থেকে প্রোটিনের কিছু প্রপার্টিস আছে, যে এটা হিট লেভেল, হিট অর ডিনেচার্ড বাই হিট, মানে হিট দিলে ডিনেচার হয়ে যাবে। এটা সবচেয়ে ইম্পর্টেন্ট একটা জিনিস, যে প্রোটিনের একটা যদি নেচার বলি, যে প্রপার্টি বলি, তাহলে হচ্ছে এটা হিট দিলে হচ্ছে ডিনেচার হয়ে যাবে। তারপরে ডিনেচার প্রোটিন, আচ্ছা ডিনেচার যে হবে, এখানে একটা কোয়েশ্চেন আছে যে প্রোটিন যে ডিনেচার হলে কি সবগুলো বন্ড ডিনেচার হয়, প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি সবগুলোই না? প্রাথমিকভাবে হচ্ছে আমরা বলতে পারি যে সেকেন্ডারি, টারশিয়ারি আর কোয়াটারনারি, এই বন্ডগুলো হচ্ছে প্রথম দিকে হচ্ছে ভাঙে, আর প্রাইমারি বন্ডটা থাকে। কিন্তু প্রাইমারি বন্ড এই জন্য কি কোনো সময় ভাঙে না, কোনো সময় ভাঙতেও না? হ্যাঁ, প্রাইমারি বন্ডও ভাঙতে পারে, সের জন্য একটা এনজাইম লাগবে। প্রাইমারি বন্ড ভাঙতেও কি একটা এনজাইম লাগবে, যদি ওই এনজাইমটা থাকে প্রোটিওলাইটিক এনজাইম, হ্যাঁ, তাহলেই হচ্ছে প্রাইমারি বন্ডটা ভাঙতে পারবে। এটা কিন্তু জিজ্ঞেস করে, প্রোটিওলাইটিক এনজাইমের নামটা কিন্তু মনে রাখতে হবে, যে প্রাইমারি বন্ড কেমনে ভাঙে। প্রাইমারি বন্ড কি কখনোই ভাঙে না? হ্যাঁ ভাঙে। কখন ভাঙে? যে প্রোটিওলাইটিক এনজাইম যদি থাকে তখন হচ্ছে ভাঙে। ঠিক আছে, এটা আমরা এখান থেকে জেনে নিলাম। তারপরে এখান থেকে যে হিমোগ্লোবিন এগুলো থেকে ওই যে খালি আলফা 2, বিটা 2, গামা 2, এই সমস্ত জিনিস এইটুকু জানলেই যথেষ্ট। তারপর হচ্ছে লিপিড থেকে আমরা অবশ্যই জানবো। আমরা হচ্ছে একটু আগে এই যে বলছিলাম প্রথমে যে কলয়েডের কিছু এক্সাম্পল বলছিলাম, ওইখানে আমরা বলছিলাম ফ্যাট, আর ফ্যাট মানে লিপিড। এখন লিপিড জিনিসটা খুবই সিম্পল একটা বিষয়, সেটা হচ্ছে কি বলে যে মানে ফ্যাট সলভেন্টে সলিবল ইন ফ্যাট সলভেন্ট বাট ইনসলিবল ইন ওয়াটার সলভেন্ট। হ্যাঁ, লিপিড ব্যাপারটা এরকমই, যে আমি যদি একটু এইখান থেকে বলি যে লিপিডস আর হেটারোজেনাস গ্রুপ অফ অর্গানিক সাবস্টেন্স। এটা কি একটা অর্গানিক সাবস্টেন্স, আর ওয়াটার ইনসলিবল, ওয়াটার ইনসলিবল বা সলিবল ইন ফ্যাট সলভেন্ট। আমি যেটা বললাম যে এটা একটা, তোমার এখানে মনে রাখতে হবে যেটা একটা অর্গানিক সাবস্টেন্স, যেটা ইনসলিবলের ইন ওয়াটার আর সলিবল ইন ফ্যাট সলভেন্ট। এর সাথে বেশি কিছু দরকার নেই। আর কমন ফ্যাট সলভেন্ট আর হচ্ছে ক্লোরোফর্ম, বেনজিন, অ্যালকোহল, কিছু এক্সাম্পল যে অ্যালকোহল, ক্লোরোফর্ম, ইথার, এগুলো কি কমন ফ্যাট সলভেন্ট। আর হচ্ছে মানে ফ্যাট সলভেন্টের যদি এক্সাম্পল যদি জিজ্ঞেস করে যে ফ্যাট সলভেন্টের এক্সাম্পল কি, তাহলে আমি বলতে পারি যে ফ্যাট সলভেন্টগুলো হচ্ছে এই সমস্ত। এই সলভেন্ট কি, এটা কিন্তু আমি আগে প্রথমেই বলছি, সলিউটের মধ্যে বলছি সলভেন্ট কি, সলিউট কি। ঠিক আছে, সলভেন্ট তাহলে যে এটা তার মানে কি, সলভেন্ট হচ্ছে বড় যে লার্জ যে পোর্শনটা থাকে, ইউজুয়ালি যে লার্জ পোর্শন অফ সলিউশন, সেটা হচ্ছে সলভেন্ট। এখানে যেমন ক্লোরোফর্ম, বেনজিন, অ্যালকোহল আমরা দেখতে পারলাম। তারপর প্রোটিন, পলিস্যাকারাইড,
nucleic acid or polymer by but lipid are not polymeric substance rather than আচ্ছা এগুলো বাদ ক্লাসিফিকেশনে চলে আসি। লিপিডের ক্লাসিফিকেশন হচ্ছে যদি আমরা বলি তাহলে হচ্ছে সিম্পল লিপিড, কমপ্লেক্স লিপিড, ডিরাইভ লিপিড। 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 ঠিক আছে, তো সিম্পল লিপিড কি, সিম্পল লিপিডের এক্সাম্পল কি? সিম্পল লিপিড সহজ কথায় সিম্পল লিপিড হচ্ছে ফ্যাটি অ্যাসিড প্লাস অ্যালকোহল। কমপ্লেক্স লিপিড ফ্যাটি অ্যাসিড অ্যালকোহল সাথে আদার নন লিপিড সাবস্টেন্স। কমপ্লেক্স মানে কি দুইটা ডাবল, মানে বেশি জিনিস থাকবে। ফ্যাটি অ্যাসিড আর অ্যালকোহল যদি সিম্পল হয়, এটার সাথে কিছু অন্য লিপিড থাকলেই নন লিপিড সাবস্টেন্স, যদি আদার নন লিপিড সাবস্টেন্স অন্য কোনো নন লিপিড সাবস্টেন্স যদি থাকে তাহলে সেটা হচ্ছে কমপ্লেক্স লিপিড। আর হচ্ছে ডিরাইভ লিপিড কি, মানে এই যে সিম্পল আর কমপ্লেক্স থেকে মানে ডিরাইভ মানে কি উদ্ভূত। তাহলে এই যে লেখাই আছে যে derivatives obtained by hydrolysis of simple, যদি আমরা সিম্পল অ্যান্ড কমপ্লেক্স লিপিডকে হাইড্রোলাইসিস করে হুইচ স্টিল প্রসেস দ্য জেনারেল ক্যারেক্টারিস্টিক্স অফ লিপিড, প্রসেস অফ জেনারেল ক্যারেক্টারিস্টিক্স অফ লিপিড যেমন ফ্যাটি অ্যাসিড, অ্যালকোহল, গ্লিসারল, স্টেরয়েড, কোলেস্টেরল, প্রোস্টাগ্ল্যান্ডিন, ফ্যাট সলিউবল ভিটামিন। তো এখানে ইকোসায়ানাইড একটা শব্দ, ইকোসায়ানাইড থেকে আমরা ইকোসায়ানাইডে চলে যেতে পারি। তো ফ্যাট সলিউবল ভিটামিন থেকে আমরা ভিটামিনের অধ্যায়ে চলে যেতে পারি যে ডিরাইভড লিপিড, ফ্যাট সলিউবল ভিটামিন, ফ্যাট সলিউবল ভিটামিন, ডিরাইভ লিপিড একটা ফ্যাট সলিউবল ভিটামিন। হ্যাঁ, তো এই যে আমরা চলে গেলাম আমরা আচ্ছা এই যে লিপিডে গেলাম, ঠিক আছে, লিপিড শেষ হলো। লিপিড শেষ করার পরে হচ্ছে আমরা ওইখান থেকে মেটাবলিজমে যেতে পারতাম। একটা কোয়েশ্চেন আপনাদের দিয়ে শেষ করি, সেটা হচ্ছে মেটাবলিজমের মধ্যে তো আমরা এটিপি মানে প্রোডাকশন করি, আবার এটিপি প্রোডাকশনের সময় আবার এটিপি আমরা লসও করি, গেইনও করি, লসও করি। আর আরেকটা জিনিস আমরা জানি স্পেসিফিক ডাইনামিক অ্যাকশন, যে হিট প্রোডাকশনের কারণে এটিপি কিন্তু হিট প্রোডাকশন করে, তাই না? এটা কিন্তু এই যে এইচডি এর মধ্যে কি হিট প্রোডাকশন জিনিসটা না মূলত যে 30% হচ্ছে আপনার প্রোটিনের ক্ষেত্রে, তারপর হচ্ছে 6% হচ্ছে কার্বোহাইড্রেটের ক্ষেত্রে, 4% হচ্ছে লিপিডের ক্ষেত্রে। তো এই যে সমস্ত কথাগুলো, এই সমস্ত জিনিসগুলো একটু আমরা মানে বলতে পারি না, এই সমস্ত জিনিস আমরা বলতে পারি না যে এটিপি লস হওয়ার কারণেই কি এই এক্সট্রা হিট প্রোডাকশন হইতেছে, এবং এই 30% অফ প্রোটিনের এসডিএ লাগতেছে, 6% অফ কার্বোহাইড্রেটের এসডিএ লাগতেছে, 4% অফ লিপিডের এসডিএ লাগতেছে। আমরা কি এটা বলতে পারি এটিপি লস হওয়ার কারণেই এসডিএ হচ্ছে? এটা আমার একটা কোয়েশ্চেন। এই কোয়েশ্চেন দিয়ে আজকে ক্লাস শেষ করতেছি। আসসালামু আলাইকুম।